সালামু আলাইকুম। হালকেনস্টাইনে তোমাদের সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? এসএসসি 25 ব্যাচে যারা আছো দশম শ্রেণীর, তোমাদের কেমিস্ট্রির 10তম অধ্যায় বা দশম অধ্যায় খনিজ সম্পদ, ধাতু এবং অধাতু, এই অধ্যায়টায় আমি সাদিদ তোমাদের সাথে থাকব। এই অধ্যায়টায় মূলত আমরা কি শিখব? খনিজ কাকে বলে, তাহলে খনিজ কাকে বলে এটা নিয়ে আলোচনা করব এবং খনিজের মধ্যে ধাতু এবং অধাতু কিভাবে থাকে সেটা নিয়ে আলোচনা করব। ধাতুগুলো কোনগুলা, অধাতুগুলো কোনগুলা, খনি কাকে বলে, শিলা কাকে বলে, আকরিক কাকে বলে, এদের মধ্যে পার্থক্য কি, কিভাবে ধাতু নিষ্কাশন করতে হয়, কিভাবে অধাতু নিষ্কাশন করতে হয়, কিভাবে সংকর ধাতু তৈরি করতে হয়, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি এই অধ্যায়ে মোটামুটি মূলত আলোচনা করব। তাহলে চলো দেখি এই অধ্যায়ে আমাদের জন্য কি কি ওয়েট করতেছে। ঠিক আছে, তাহলে আমাদের শুরু করে ফেলি। 1 নম্বর দেখো, খনিজ সম্পদ, ধাতু, অধাতু। এখানে দেখো নানা বর্ণের খনিজ পাথরের কিছু ছবি দেওয়া আছে, ঠিক আছে। এবং এইখানে দেখো কিছু কথা বলা হয়েছে যে টিন, লোহা, তামা, সোনা, চীনামাটি তৈরি থালা বাসন। অর্থাৎ এইখানে খনিজ কি এটার একটা মূল প্রাইমারি ধারণা দেওয়ার চেষ্টা করেছে। চলো আমরা এটা দেখি। দেখো আমরা আমাদের চারপাশে যে সকল আমাদের প্রয়োজনীয় উপাদান সেগুলো কি করি, সেগুলো আসলে মাটি, না হলে পানি, না হলে কি আমরা বাতাস থেকে নেই। ঠিক আছে, হয় মাটি থেকে নেই, নাহলে পানি থেকে নেই, নাহলে বাতাস থেকে নেই। মাটির ক্ষেত্রে ভূপৃষ্ঠ থেকেও নিতে পারি, আবার ভূগর্ভ থেকেও নিতে পারি। এখন এই যে যে পদার্থগুলো যেগুলো থেকে আমরা আসলে এই যে আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় যে সকল জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো সংগ্রহ করতেছি, সেগুলোকে আসলে খনিজ বলতেছে। আর খনিজের মধ্যে কি পাওয়া যাচ্ছে? ধাতুও পাওয়া যাচ্ছে, অধাতুও পাওয়া যাচ্ছে, আবার কোনো কোনো ক্ষেত্রে আছে জীবাশ্ম, জীবাশ্মও পাওয়া যাচ্ছে। সো জীবাশ্ম নিয়ে আসলে আমাদের এই চ্যাপ্টারে আলোচনা নয়, এটা আমরা পরবর্তী চ্যাপ্টারে পড়ব। সো সেই চ্যাপ্টারটা তোমরা পরবর্তীতে দেখিও। আজকে আমরা এই চ্যাপ্টার নিয়ে যেহেতু আলোচনা করছি, এখানে আমরা ধাতু এবং অধাতু নিয়েই কথা বলবো। ঠিক আছে, তো এখানে সেই কথাগুলাই লেখছে, তোমরা জাস্ট আমি একটু পজ দিয়ে দিলাম, সেগুলো তুমি একটু রিডিং পড়ে নেবা। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা পরবর্তীতে চলে যাই যে এই অধ্যায় পাঠে শেষে আমরা কি কি শিখব। দেখো আমি যেই সকল কথাগুলো বলছিলাম সেগুলাই বলছে। যে 1 নম্বরে বলছে খনিজ সম্পদের ধারণা, শিলা, আকরিক, এগুলা কথাই বলছে। তুমি এগুলা জাস্ট মিলিয়ে দেখো যে আমার কথার সাথে মিলেছে কিনা। আচ্ছা, এইবার আসো আমাদের প্রথম যে পার্টটা আছে এই অধ্যায়ে, সেটা হচ্ছে খনিজ সম্পদ। তাহলে খনিজ সম্পদ কাকে বলে, খনিজ সম্পদ কি, খনিজ সম্পদ কত প্রকার ও কি কি, এগুলা নিয়ে কি করব আমরা মূলত এখন আলোচনা করব। আচ্ছা, তাহলে খনিজ সম্পদ যদি আমাদের পড়তে যাই, প্রথমে আমাকে খনিজ সম্পদ কি বা কাকে বলে এটা আসলে ডিফাইন করা লাগবে। তাইলে আমি প্রথমে লিখব যে খনিজ সম্পদ কি। ঠিক আছে, খনিজ সম্পদ। তাহলে খনিজ সম্পদ কাকে বলে তোমরা আমাকে বলো তো, খনিজ সম্পদ কাকে বলে? দেখো আমাদের প্রয়োজনীয় বিভিন্ন ধাতু বা অধাতু বা উপধাতু বা বিভিন্ন ধরনের যৌগ প্রকৃতিতে কি মাটি, পানি বা বায়ুমণ্ডল থেকে আমরা সংগ্রহ করি। এই যে যে অংশ থেকে আমরা এই প্রয়োজনীয় উপাদানগুলো সংগ্রহ করতেছি সেই অংশটাকেই বলা হচ্ছে খনিজ। তাহলে খনিজ কি, খনিজ সম্পদ। তাহলে খনিজ সম্পদ হচ্ছে আমরা এইভাবে ডিফাইন করতে পারি যে যে আমাদের প্রয়োজনীয় উপাদানসমূহ মাটি, পানি ও বায়ুমণ্ডল থেকে সংগ্রহ করতেছি। এই বায়ুমণ্ডল থেকে যে সকল প্রয়োজনীয় উপাদানগুলো সংগ্রহ করতেছি, যে অংশটুকু সংগ্রহ করতেছি এটাকে বলা হচ্ছে খনিজ। আর এগুলোর মধ্যে যেগুলো থাকতেছে সেগুলোকে কি বলা হচ্ছে? খনিজ সম্পদ। ঠিক আছে, খনিজ সম্পদ। তাহলে খনিজ আর খনিজ সম্পদ সম্পর্কে কি আমার কনসেপ্ট ক্লিয়ার হইল কিনা? ঠিক আছে, তাহলে খনিজ কাকে বলতেছি? যে বায়ুমণ্ডল থেকে সংগ্রহ করতেছি, করি। ঠিক আছে, বায়ুমণ্ডল থেকে সংগ্রহ করি। আর মাটি, পানি বা বায়ুমণ্ডলের যে অংশ থেকে এগুলো সংগ্রহ করি তাকে খনিজ বলে। আর মাটি, পানি বা বায়ুমণ্ডলের যে অংশ থেকে এগুলো
সংগ্রহ করি তাকে কি বলতেছে? তাকে হচ্ছে খনিজ পদার্থ বলতেছে, তাকে খনিজ বলতেছে বলে। তাহলে খনিজ কি, এটাকে আমরা বুঝতে পারলাম কিনা? আচ্ছা, এখন এই যে যে পদার্থগুলো আমরা পাচ্ছি, এই যে খনিজ থেকে যে সকল পদার্থ মানে যেগুলা পাচ্ছি সেগুলা কি কঠিন হইতে পারে, তরল হইতে পারে, আবার কি গ্যাসীয় হইতে পারে। কঠিনের উদাহরণ কি হইতে পারে? যেমন কয়লা, কয়লা হচ্ছে কঠিন। তরলের উদাহরণ কি হইতে পারে? তরল হচ্ছে পেট্রোলিয়াম, পেট্রোলিয়াম তরল। আর গ্যাসের উপাদান কি হইতে পারে? উদাহরণ কি হইতে পারে? প্রাকৃতিক গ্যাস। আচ্ছা, তাহলে এখন তোমাদের কাছে আমার কোশ্চেন যে আসলে কঠিন পদার্থগুলো কি হচ্ছে আমার পাওয়া যাচ্ছে, বায়বীয় পাওয়া যাচ্ছে, আবার গ্যাসীয় মানে তরলও পাওয়া যাচ্ছে। এখন কোনটা কোন দিকে বেশি পাওয়া যায়? ঠিক আছে, এখন এর মধ্যে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে আফ্রিকার দিকে পাওয়া যাচ্ছে হচ্ছে, এখানে পাওয়া যায় হলো সোনা ও হীরা। ঠিক আছে, এখানে সোনা ও হীরা পাওয়া যাচ্ছে আফ্রিকার দিকে। আবার মধ্যপ্রাচ্য মানে কি? মধ্যপ্রাচ্য মানে আরবের আশেপাশে। ঠিক আছে, মধ্যপ্রাচ্যে পাওয়া যাচ্ছে হচ্ছে পেট্রোলিয়াম বা তরল। ঠিক আছে, পেট্রোলিয়াম। আর আমাদের দেশে আবার বাংলাদেশে পাওয়া যায় কি? বাংলাদেশে পাওয়া যায় হচ্ছে প্রাকৃতিক গ্যাস। ঠিক আছে, এই তিনটা পয়েন্ট অনেক ইম্পর্টেন্ট। তাইলে কি রকম হইতে পারে? কঠিন হইতে পারে, তরল হইতে পারে, গ্যাসীয় হইতে পারে। কোনটা কোন জায়গায় পাওয়া গেল এটাও কিন্তু আমরা দেখে ফেললাম। এইবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে শিলা কাকে বলে। ঠিক আছে, এর আগে দেখো এই যে খনিজ সম্পদের একটা সংজ্ঞায়ন দিয়েছে, তোমরা এটা পজ করে, তোমাদের যেহেতু বইটা আর পরবর্তীতে রিডিং পড়ার দরকার নেই, তাই তোমরা কি করবে, এখান থেকেই পজ দিয়ে একটু দেখে নাও। ঠিক আছে, 2 সেকেন্ড করে পজ দিয়ে দেখে নাও। তারপর দেখো এখানে কিছু কথা লিখেছে, এগুলোই আসলে আমি তোমাদেরকে বলতে চেয়েছি। ঠিক আছে, আচ্ছা, পরবর্তীতে দেখো এইখানে একটা ভূত্বকের প্রধান উপাদান দিয়ে একটা পাই চার্ট দিছে। ঠিক আছে, ভূত্বকের প্রধান উপাদান বলতে মাটির উপরিপৃষ্ঠে যে সকল উপাদানগুলো পাওয়া যায় সেগুলোর কথাই এখানে বলা হয়েছে। আচ্ছা, পরবর্তীতে চলে যাই শিলা বা রক কি জিনিস। ঠিক আছে, আচ্ছা, এই শিলা কি জিনিস সেটা আসলে আগে আমাদেরকে বুঝতে হবে। দেখো আমার যে খনিজ পদার্থগুলো আছে, ঠিক আছে, এই খনিজ পদার্থগুলো কি হয়? মিশ্রিত অবস্থায় থাকে। ঠিক আছে, খনিজ পদার্থগুলো মিশ্রিত হয়ে কি হয়? প্রথমে খনিজ পদার্থ মিশ্রিত হয়ে শক্ত কণা তৈরি করে। ঠিক আছে, পদার্থ মিশ্রিত হয়ে শক্ত কণা তৈরি করে, ঠিক আছে, শক্ত কণা তৈরি করে। তাহলে খনিজ পদার্থ মিশ্রিত হয়ে শক্ত কণা তৈরি করলো। এইবার ওই শক্ত কণাগুলো একত্রিত হয়ে কি তৈরি করতেছে? শিলা তৈরি করতেছে। ওই শক্ত কণাগুলো একত্রিত হয়ে শিলা তৈরি করে। ঠিক আছে, তাহলে শিলা কিভাবে তৈরি হইল? প্রথমে খনিজ পদার্থগুলো মিশ্রিত হয়ে শক্ত কণা তৈরি হয়, এবার এই শক্ত কণাগুলো একত্রিত হয়ে শিলা তৈরি করে। ঠিক আছে, তাহলে শিলা কি জিনিস? আমরা জানি যে খনিজ পদার্থগুলো মিশ্রিত হয়ে শক্ত কণা তৈরি হয় এবং শক্ত কণা থেকে কি হচ্ছে আমার এরা একত্রিত হয়ে শিলা তৈরি হচ্ছে। শিলা মূলত 3 প্রকার। কয় প্রকার? শিলা মূলত 3 প্রকার। শিলা 3 প্রকার, যথা 1 নাম্বার হচ্ছে আমার আগ্নেয় শিলা। ঠিক আছে, 1 নাম্বার হচ্ছে আগ্নেয় শিলা। 2 নাম্বার হচ্ছে পাললিক শিলা। আর 3 নাম্বারে হচ্ছে আমার রূপান্তরিত শিলা। ঠিক আছে, তাইলে আমার আগ্নেয় শিলা কি? আগ্নেয় শিলা হচ্ছে আমরা জানি যে আগ্নেয়গিরিতে কি হয়? বিগলিত অবস্থায় বিভিন্ন খনিজ পদার্থ উপরে উঠে আসে, যেগুলোকে আমরা ম্যাগমা বলি। এই ম্যাগমা পরবর্তীতে কি হয়? আমার ঠান্ডা হয়ে হয়ে আস্তে আস্তে শিলায় পরিণত হয়। ঠিক আছে, তাহলে ওই যে শিলাটা পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে আগ্নেয় শিলা। তাহলে ম্যাগমা থেকে যে শিলাটা পাচ্ছি, ম্যাগমা থেকে প্রাপ্ত শিলা, এটাই হচ্ছে আমার ম্যাগমা থেকে প্রাপ্ত
তো এটা হচ্ছে আমার আগ্নেয় শিলা। উদাহরণ কি? উদাহরণ হচ্ছে গ্রানাইট। ঠিক আছে, উদাহরণ হচ্ছে গ্রানাইট। এই গেল হচ্ছে ফার্স্ট পয়েন্ট। এরপরে দেখো পাললিক শিলার কথা যেখানে বলা হয়েছে, পাললিক শিলা হচ্ছে আমার ভূপৃষ্ঠেতে কি হয়, মাটি এবং কাদামাটি থাকে। ঠিক আছে, এই কাদামাটিগুলো বিভিন্ন কারণে, যেমন হইতে পারে জলবায়ু বা আবহাওয়া পরিবর্তনের কারণে, অতিরিক্ত বৃষ্টিপাত, কুয়াশা, তারপরে শিলাবৃষ্টি, এগুলোর কারণে কি ধুয়ে চলে এক জায়গায় গিয়ে পলি আকারে জমা হইতে পারে। ঠিক আছে, ওই যে পলি আকারে জমা হওয়ার পরে এগুলা বিভিন্ন স্তরে স্তরে ভাগ হয়ে যায় এবং পরবর্তীতে শিলা আকারে ধারণ করে। ঠিক আছে, তাহলে পাললিক শিলা কি জিনিস এটা কি বুঝতে পারলাম। আচ্ছা, পাললিক শিলার একটা উদাহরণ হচ্ছে কি? পাললিক শিলার একটা উদাহরণ হচ্ছে যে বেলে পাথর। ঠিক আছে, বেলে পাথর হচ্ছে আমার পাললিক শিলা। ঠিক আছে, আচ্ছা, আর রূপান্তরিত শিলা কি? এই যে আমার আগ্নেয় শিলা এবং পাললিক শিলা, এগুলো বিভিন্ন রকম রূপান্তরের কারণে, অর্থাৎ তাপমাত্রা বা চাপ বহু বহু বছর ধরে তাপমাত্রা এবং চাপের প্রভাবে এটা চেঞ্জ হয়ে যায়, যার কারণে কি বলা হয়, এটাকে রূপান্তরিত শিলা বলা হয়। উদাহরণ কি? উদাহরণ হচ্ছে কয়লা। তাহলে আমার 3 প্রকার শিলা কি কি এবং কোনটা কাকে বলতেছে এটা কিন্তু আমরা বুঝতে পারলাম। ঠিক আছে, তাহলে শিলা কিভাবে গঠিত হচ্ছে? যে খনিজ পদার্থগুলো মিশ্রিত হয়ে কণা তৈরি হচ্ছে, কণাগুলো একত্রিত হয়ে শিলা তৈরি করে। শিলা কত প্রকার? 3 প্রকার। কি কি? একটা হচ্ছে আগ্নেয় শিলা, একটা হচ্ছে পাললিক শিলা, আর একটা হচ্ছে রূপান্তরিত শিলা, এবং সবগুলোর উদাহরণ কিন্তু আমরা দেখে ফেলেছি। ঠিক আছে, আচ্ছা, এইবার দেখো তোমার এখানে শিলা সম্পর্কে তোমার বই যেগুলো লেখা আছে, এই কথাগুলো তোমরা কি করো, একটু পজ দিয়ে দেখে নাও। এখানে যে ছবি দেওয়া আছে, এটা হচ্ছে আগ্নেয় শিলার ছবি, এটা হচ্ছে কি আমার পাললিক শিলার ছবি, আর এটা হচ্ছে আমার কয়লার ছবি, মানে হচ্ছে রূপান্তরিত শিলার ছবি। আচ্ছা, এইবার তাহলে আমরা খনিজ এবং আকরিক নিয়ে পড়াশোনা করব। দেখো, খনিজ সম্পর্কে আমরা কিন্তু অলরেডি জানছি। খনিজ কি? খনিজ হচ্ছে আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় যে সকল উপাদান আমরা কি করতেছি, আমাদের যে সকল উপাদান আমাদের দরকার, সেগুলো যেখান থেকে বিভিন্ন রকমের ধাতু এবং অধাতু সংগ্রহ করতেছি, সেটাকে বলা হচ্ছে খনিজ। আচ্ছা, আর যেইখানে এই খনিজ পদার্থগুলো থাকতেছে, সেগুলাকে কি বলা হয়? সেগুলাকে বলা হয় হলো খনি। আচ্ছা, এবার খনিজ আর খনি সম্পর্কে পড়লাম, তাহলে কোশ্চেন হচ্ছে আকরিক কাকে বলে। ঠিক আছে, আকরিক কাকে বলে এটা এবারে শিখবো। তাহলে যে সকল খনিজ থেকে লাভজনকভাবে ধাতু বা অধাতুকে সংগ্রহ বা নিষ্কাশন করা যায়, কি বললাম? যে সকল খনিজ থেকে লাভজনকভাবে কি ধাতু বা অধাতুকে সংগ্রহ বা নিষ্কাশন করা যায়, ধাতু বা অধাতুকে সংগ্রহ বা নিষ্কাশন করা যায়, তাকে কি বলতেছে? তাকেই বলতেছে হচ্ছে আকরিক। ঠিক আছে, তাকে আকরিক বলে। এখন আকরিক হওয়ার তার মানে মূল শর্ত কি? মূল শর্ত হচ্ছে এটা একটা খনিজ, আর 2 নম্বর শর্ত হচ্ছে এখান থেকে লাভজনকভাবে হইতে হবে, এটা লাভজনকভাবে হইতে হবে। ঠিক আছে, এটার একটা উদাহরণ দিতে পারি আমরা হচ্ছে গ্যালেনা। ঠিক আছে, গ্যালেনা হচ্ছে এটাকে বলা হচ্ছে গ্যালেনা। এইখান থেকে আমার লেড ধাতু কি করা হয়? নিষ্কাশন করা হয় লাভজনকভাবে, তাহলে গ্যালেনাকে বলা হবে এইটার আকরিক। ঠিক আছে, লেড ধাতুর আকরিক হচ্ছে তাহলে গ্যালেনা। এরকম ভাবে বক্সাইট থেকে কি করা হয়? অ্যালুমিনিয়াম ধাতু লাভজনকভাবে নিষ্কাশন করা হয়, তাহলে অ্যালুমিনিয়াম ধাতুর একটা কি আকরিক হচ্ছে কি? বক্সাইট। এখন কাদামাটি আছে না, কাদামাটি থেকেও আসলে অ্যালুমিনিয়াম ধাতু সেটা নিষ্কাশন করা যায়, কিন্তু সেইটা লাভজনক হয় না, তাই কাদামাটি এটা অ্যালুমিনিয়ামের কি হবে না? আকরিক হবে না। আবার আয়রন পাইরাইট, ঠিক আছে, আয়রন পাইরাইট এইটাকে থেকে আমি কি করতে পারি? আয়রনকে নিষ্কাশন করতে পারি, তাহলে এটা হচ্ছে এটার আকরিক। তাহলে আকরিক কি জিনিস সেটা কি কনসেপ্ট ক্লিয়ার হইলো তোমাদের?
তাহলে আমরা খনিজ কি চিনছি, শিলা কি চিনছি, আকরিক কি চিনছি। আকরিক কখন আমরা কোনো খনিজকে বলতেছি সেটা সম্পর্কে জানছি। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তীতে অ্যাডভান্সড হই। দেখো এখানে বলছে যে খনিজের সংজ্ঞা দিয়েছে। ঠিক আছে, খনি কাকে বলে সেটার সংজ্ঞাও দিয়েছে, আকরিক কাকে বলে সেটার সংজ্ঞা দিয়েছে, কিছু উদাহরণ দিয়েছে যেগুলো নিয়ে আমি অলরেডি আলোচনা করেছি। ঠিক আছে, এইবার বলছে যে খনিজ সম্পদের অবস্থান। দেখো আমাদের অনেকেরই ভুল ধারণা আছে যে খনি শুধুমাত্র মাটির নিচে বা ভূগর্ভেই পাওয়া যাচ্ছে। এই ধারণাটা হচ্ছে সম্পূর্ণ রকমের ভুল ধারণা। ঠিক আছে, খনিজ পদার্থ যে মাটির নিচে বা ভূগর্ভেই পাওয়া যাবে এমন কোনো কথা নাই। ভূপৃষ্ঠেও অনেক রকম খনিজ পদার্থ পাওয়া যায়। ঠিক আছে, আমরা জানি যে ভূপৃষ্ঠ থেকে আমরা কি পাই, বালি পাই। বালির মধ্যে কি থাকে, আমার সিলিকন থাকে। সিলিকন থেকে আমরা কিন্তু অনেক রকমের প্রয়োজনীয় জিনিস তৈরি করি। তাহলে এইটা আসলে একটা ভুল ধারণা যে ভূগর্ভেই খালি খনিজ পদার্থ থাকে, ভূপৃষ্ঠেও খনিজ পদার্থ থাকতে পারে। এমনকি আমার পানিতেও কিন্তু কিছু খনিজ পদার্থ আমরা পাই, যেমন হ্যালোজেন জাতীয় যে সকল খনিজ পদার্থ রয়েছে সেগুলো কিন্তু আমরা পানি থেকে সংগ্রহ করি। তাহলে খনিজ পদার্থের অবস্থান এটা আসলে যে খালি ভূগর্ভেই হবে এটা আসলে ভুল ধারণা। সো এইটাই ছিল আমাদের এই যে প্রথম যে পার্টটা, আমাদের এই অধ্যায়ে মোট 5টা পার্ট হবে অনুশীলন সহ। সেইটার প্রথম পার্টটা অর্থাৎ আমাদের খনিজ নিয়ে যে সকল আলোচনা ছিল, খনিজ সম্পদ নিয়ে যে সকল আলোচনা ছিল, সেইটার সমাপ্তি। সো পরবর্তী একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে, মানে এর পরের পার্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা এবং সুন্দর থাকবা। আসসালামু আলাইকুম।